চলো, তোমাকে তোমার সেই ধোঁয়াশায় মোর অধ্যায়টা জানাবো, যেটা জানার জন্য তুমি এতটা মরিয়া হয়ে উঠেছ। আর কোনো কিছু আড়ালে রাখবো না তোমার কাছ থেকে। এবার সবটা খুলে বলবো। এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি আর পারছি না মায়া। এই বোঝা বই নিয়ে চলতে চলতে আমিও ক্লান্ত। এবার এই সব কিছুর থেকে মুক্তি চাই। মায়া অবাক চোখে তাকালো আরমানের দিকে। কথাটা বলেই আরমান মায়াকে ধীরে ধীরে উঠে দাঁড় করালো, তারপর সোফায় বসালো। রহিমা খালাকে ইশারা দিতেই উনি তাড়াহুড়ো করে ফার্স্ট এইড বক্স এনে দিলেন। আরমান মায়ার গলায় আঘাত পাওয়া জায়গাটা ড্রেসিং করে দিতে দিতে বলছে, শুরু করলো সবটা সবটা সে শুরু থেকে, যেখানে দেখা হয়েছিল ওর পিচ্ছি মায়াবতীর সাথে, তারপর পিচ্ছি মায়াবতীর প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়া, পিচ্ছি মায়াবতীকে খুঁজে বের করার চেষ্টা, এরপর আরমানের দাদুর জোর করে মায়ের সাথে বিয়ে দেওয়া, তারপর আরমানের মায়ের প্রতি নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্তি হওয়া, বাবার সাথে রাগারাগি করে মায়াকে ডিভোর্স দিতে গিয়েও সেই পেপারে সাইন না করা, এরপর অযাচিতভাবে আবারও একটা খারাপ পরিস্থিতিতে ওদের দুজনকে দেখা হওয়া, আরমানের ভুল বোঝা মায়াকে যেভাবেই হোক নিজের কাছে রাখতে যাওয়া, মিস্টার ড্যানিয়েলকে নিয়ে ওর জেলাসি, তারপর হঠাৎ করে মায়া বাবার এই দুনিয়া ত্যাগ করা, মায়েশার আগমন, পিচ্ছি মায়াবতীর পরিচয়, তারপর আরমানের বুঝতে পারা মায়াই আসল মায়াবতী, ওকে পুরো দুনিয়ার সামনে স্বীকৃতি দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাওয়া। কিন্তু হঠাৎ করেই মায়ার ভুল বুঝে দূরে সরে যাওয়ার চেষ্টা, তারপর ওদের অ্যাক্সিডেন্টকে ড্রাগস দেওয়া, শুরু থেকে শেষ অবধি সবটা বলল আরমান। শুধু লুকিয়ে গেল একটা বিষয়, ওর আর মায়ার অনাগত সন্তান। এমনিতেই এত কিছু একসাথে মেয়েটার ব্রেনে কতটা নিতে পারবে আরমানের জানা নেই, তার উপর সন্তান হারানোর কষ্ট, এটা নিজে থেকেই আরমান জানালো না মায়াকে। এই কষ্ট ও নিজের বুকেই জমা রেখে দেবে আরমান সারা জীবন। থাক না কিছু অজানা, যদি এতে মেয়েটার কষ্ট কিছুটা হলেও কমে। মায়ার দুই চোখ দিয়ে তখন অশ্রু ঝরছে, ও মাথা নিচু করে বসে আছে। ওর জীবনে এত কিছু ঘটে গেছে, ভাবতেই পারছে না ও। ওর জন্মদাতা পিতা, তার মুখটাও হাজার চেষ্টা করলেও মনে করতে পারছে না। দুই হাতে মাথা চেপে ধরলো মায়া, ভীষণভাবে চাপ দিল ব্রেনে, কিন্তু তবুও কিছু মনে করতেই পারছে না। আরমান শান্ত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে, বুঝতে চাইছে মায়ার মনের অনুভূতি। মেয়েটা কি ওকে ভুল বুঝে আবারও দূরে সরে যাবে? সব বললাম তোমায় মায়া, বিন্দুমাত্র আড়াল না রেখে। এবার তুমি যা সিদ্ধান্ত নেবে সেটি হবে আমার নিয়তি। যদি সত্যিই মুক্তি চাও, আমি নিজের হাতে ছেড়ে দেব তোমাকে, আটকে রাখবো না আর। আমি ভীষণভাবে ক্লান্ত, শুধু শরীর নয়, মনও। এতদিন ধরে বুকের ভেতর যে ভার চাপিয়ে রেখেছি, এবার সেই ভার নামিয়ে রাখতে চাই। হঠাৎই মায়া ঝাঁপিয়ে পড়ল আরমানের বুকের ভেতর, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো মুক্তি চাই না গম্ভীর সাহেব। আমি সারা জীবন আটকে থাকতে চাই আপনার মাঝে। আপনার ক্লান্ত হৃদয় শান্তি বুনতে চাই। যতদিন বাঁচব ততদিন এই বুকে মাথা রেখে বাঁচতে চাই। এই মায়াবতীর ভার কোনোদিনও নামবে না আপনার বুক থেকে, কোনোদিনও না। আমাকে আপন করে নিন গম্ভীর সাহেব। সারা জীবন আপনাতে আবদ্ধ থাকতে চাই। মায়ার এমন কথা শুনে আরমান দুই হাতে জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে, চুলের ভাঁজে এঁকে ঠোঁটের পরশ। আরমানের চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই চোখের পানি দুঃখের নয়, বরং প্রাপ্তির। মায়াকুঞ্জে এই ড্রয়িং রুমে উপস্থিত থাকা প্রত্যেকটি ব্যক্তির চোখ আজ অশ্রু, কিন্তু ঠোঁটে লেগে রয়েছে তৃপ্তির হাসি। বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া, দৃষ্টি বাইরে রেখে নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। ঠিক তখনই পেছন থেকে আরমান মায়ার পেটে দুই হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরল, থুতনি রাখলো মায়ের কাঁধে, সাথে সাথে ভয়ে চমকে উঠল। পুরো শরীর দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল যেন। আরমান মায়াকে ভয় পেতে দেখে বলল, হ্যাঁ, রিল্যাক্স। কি ভাবছিলে যে এভাবে চমকে উঠলে? মায়া উদাস গলায় বলল, কিছু না, এমনি। আরমান মায়াকে নিজের দিকে ঘুরিয়ে নরম গলায় বলল, কিছু না তো মন খারাপ কেন? তোমার কি এখনো কোনো সন্দেহ আছে? কি ভাবছো বলো আমায়। আরে, আপনার প্রতি কোনো সন্দেহ নেই। আমি তো শুধু আমার বাবার মুখটা মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই মনে পড়ছে না।
কথাটা বলতে বলতেই এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মায়ার চোখ বেয়ে। আরমান মায়াকে নিজের বুকে টেনে নিল, কিন্তু মুখে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। আরমান মায়াকে এক হাতে বুকে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে পকেট থেকে ফোন বের করলো। তারপর ফোনে কিছু ঘাটাঘাটি করে মায়াকে দেখিয়ে বলল, এই দেখো, এটা তোমার বাবা। ব্রেনে চাপ দিয়ে মুখ মনে করার চেষ্টা করার দরকার নেই, এতে সমস্যা হতে পারে। মায়া তাড়াহুড়ো করে আরমানের ফোনটা ছিনিয়ে নিল। তারপর দুই চোখ ভরে দেখতে থাকলো ছবিটাকে। এই ছবিটাও আরমান আর মায়ার বিয়ের দিনেই ছবি তোলা হয়েছিল, যেখানে মায়ের বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মায়াও তার বাবার বুকে আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে আছে। ছবিটা দেখে মায়া চোখের বাঁধ ভাঙলো, ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। অস্ফুট স্বরে বেরিয়ে এলো, পাপা। আরমান মায়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল। মায়া উদ্গ্রীব হয়ে পড়ল, কি হলো? ফোনটা দিন। এভাবে কেড়ে নিলেন কেন? জানো না, মৃত্যু মানুষের ছবি দেখে এভাবে কান্না করতে নেই, তারপর এই রাতের বেলা। আর কাঁদবো না, প্লিজ ফোনটা দিন। আমি আমার পাপাকে আরো কিছুক্ষণ দেখতে চাই। না, এখন আর দেখতে হবে না, পরে দেখবে আবার। রাত শেষ হতে চললো, ঘুমাবে চলো, না হলে শরীর খারাপ করবে তোমার। কিচ্ছু হবে না। আচ্ছা, আপনি আমাকে আগে কথা দিন, ওই ছবিটা বাঁধিয়ে এনে দিবেন। ওই ছবিটা আমি আমার পাপার শেষ চিহ্ন হিসেবে রাখতে চাই। আচ্ছা, দেব। বলেই মায়াকে কোলে তুলে নিল। মায়া হকচকিয়ে উঠল। আরে আরে, কি করছেন? না আমার বলছি। অনেক হয়েছে, এখন ঘুমাবে চলো। সে কখন রুমে এসছো, আর এখনো ঘুমানোর নামই নেই। নামিয়ে দিন, নিজের পায়ে যেতে পারবো আমি। লজ্জা শরম নেই নাকি? এভাবে কোলে তুলে নিলেন কেন? আরমান মায়াকে এভাবেই হঠাৎ করে কোলে তুলে নেওয়ায় মায়া প্রচণ্ড লজ্জা পাচ্ছে, যেটা ওর মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু তবু মায়া নিজের মুখে রাগী ভাব রাখার চেষ্টা করছে, যেটা ওর দ্বারাই সম্ভব না। আরমান নির্বিকার ভঙ্গিতে বলল, নিজের বউকে বন্ধ চার দেয়ালের মাঝে কোলে তুলেছে, এতে লজ্জা পড় কি আছে? আর তুমি যে তখন ড্রয়িং রুমে সবার সামনে জড়িয়ে ধরলে। আরমান মায়াকে বারান্দা থেকে নিয়ে আস্তে আস্তে মায়াকে লজ্জা দিতে কথাটা বলে উঠল। আর হলো তাই। মায়া আর নিজের মুখে রাগী ভাব ধরে রাখতে পারল না, লজ্জায় মুখ লুকালো আরমানের বুকে, যা দেখে আরমান নিঃশব্দে মুচকি হাসলো। আরমান মায়াকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। মায়া এখনো লজ্জায় আরমানের মুখের দিকে তাকাতে পারছে না, চোখ বন্ধ করে উল্টা দিকে ঘুরে গেল। আরমান মুচকি হেসে বিছানায় মায়ের পাশে শুয়ে পড়ল। এরপর মায়ের শরীর ঘেঁষে মায়ের কোমর জড়িয়ে ধরে মায়ের উন্মুক্ত পিঠে নাক খুঁজতে খুঁজতে বলল, এইভাবে মায়াবতী যদি তার লাজে রাগা মুখ তৃষ্ণার্ত গম্ভীর সাহেবকে দেখায়, তারা নিজেকে কিভাবে কন্ট্রোল করবে সে? মায়ার তো অবস্থা নাজেহাল। মনে মনে দোয়া করছে এই ঘরের মেঝেটা দুই ভাগ হয়ে যাক আর ও তার মাঝে টুক করে ঢুকে পড়ুক। হঠাৎই মায়া কি মনে করে ধরফর করে উঠে বসলো। বিছানায় আরমানের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে আরমান মায়াকে এইভাবে উঠতে দেখে নিজেও ভয় পেয়ে উঠে বসলো। জিজ্ঞাসা করলো, কি হলো মায়া, কোনো অসুবিধা হচ্ছে? মাথায় ব্যথা করছে? না, আমি ঠিক আছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনি এখানে কেন শুয়েছেন? আরমান বোকা বোকা চোখে তাকালো মায়ার দিকে। তো কোথায় শুব? অন্য রুমে যান। অন্য রুমে কেন যাব? এটাই তো তোমার আর আমার রুম, স্পেশালভাবে সাজিয়েছি রুমটাকে, সুন্দর না? সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু আপনি আমার সাথে এক রুমে থাকতে পারবেন না। আরমান ভ্রুকুচকে বলল, তিন কবুল বলে বিয়ে করো বউ তুমি আমার, তাহলে কেন তোমার সাথে এক রুমে ঘুমাতে পারবো না? তিন কবুল বলে বিয়ে করাবো? কই, আমার তো মনে নেই আমাদের বিয়ে হয়েছে। আরমান মায়ের বলা কথাটা শুনে পুরোই বোকা বনে গেল যেন। কি উত্তর দেবে ভেবেই পেল না। কিছুক্ষণ বোকা বোকা চোখে মায়ের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার তো আগের কোনো কথাই মনে নেই, তাহলে বিয়ের কথা কিভাবে মনে থাকবে? সেটাই তো বলছি, যেহেতু আপনার সাথে আমার বিয়ের কথা মনে নেই, তাই আপনি আমার সাথে এক রুমে থাকতে পারবেন না। আরে এটা কোনো কথা? তাহলে কোথায় থাকবো আমি? যেখানে ইচ্ছে থাকুন, তবে আমার সাথে এক রুমে নয়। আরমান মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল, প্লিজ মায়াবতী, একটু বোঝার চেষ্টা করো, এত রাতে কোথায় যাব আমি? আর আপনারা স্বামী স্ত্রী হয়ে কতদিন আর এইভাবে আলাদা থাকবো? মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যতদিন না আপনার সাথে আমার বিয়ের কথা মনে পড়বে ততদিন। আর যদি কোনোদিন মনে না পড়ে তাহলে? তাহলে জানি না। এই, আপনি জানতো, অনেক ঘুম পেয়েছে আমার, আর বিরক্ত করবেন না। কথাটা বলেই মায়া উঠে দাঁড়িয়ে আরমানকে টেনে বিছানা থেকে নামিয়ে
একেবারে সোজা দরজার বাইরে বের করে দিল। তারপর দরজা লক করে দিল। আরমান দরজায় ঠক ঠক আওয়াজ করে মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়াবতী, বউ আমার এত রাতে কি পাগলাম শুরু করলে? কোথায় যাবো আমি? কেন? এই এত বড় বাড়িতে রুমের অভাব আছে নাকি? অন্য রুমে যান। সত্যি রুমের অভাব বউ। উপরে 3টে রুমই আছে, একটা এটা, আর একটাতে সামিরা, রুবি, মাইশা আছে, আর একটাতে আয়ান আর আবির। নিচের রুমগুলোতে এখনো কিছুটা কাজ বাকি। আমি জানি না, যেখানে ইচ্ছে সেখানে যান। হঠাৎই আরমান গেয়ে উঠল, জানলে আগে এমন মাইয়া করতাম না বিয়া, সর্বনাশ কইরাছি পায়ে কোরাল মারিয়া। জানলে আগে এমন মাইয়া করতাম না বিয়া, সর্বনাশ কইরাছি পায়ে কোরাল মারিয়া। সুখে কথা আদরে রাখি ভাত কাপড়ে, আমার সাথে টেক্কা মারে আমারই ঘরে। আরমানের গান শুনে মায়া কিছুক্ষণ হাসলো। গান থামতে ভেতর থেকে মায়া বলে উঠল, এত সহজে এই মায়াবতীর মন বলবে না মিস্টার আরমান শাহরিয়ার। মায়াবতীর মন কিভাবে গলাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে মিসেস আরমান শাহরিয়ার। মায়া বিরক্ত গলায় বলল, এই আপনি যান তো। সত্যি চলে যাচ্ছে, আর কাছে ডাকলে আসবো না কিন্তু। যান, ডাকবো না কাছে। এটা বলেই মায়া মুখ বেঁকিয়ে বিড়বিড় করে উঠল, কই, একবারও তো বলছে না যে তোমার বিয়ের কথা মনে নেই তো কি হয়েছে? আমরা আবারও একবার বিয়ে করব। আগের বিয়েতে তো রাজিই ছিল না, ছবিতে মুখ দেখলেই বোঝা যায় যে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ওনাকে। এত সহজে তো আপনাকে এই মায়াকে পেতে দিব না মিস্টার আরমান শাহরিয়ার। অনেক কষ্ট দিয়েছেন আমাকে, যদিও আমার কিছু মনে নেই, কিন্তু তবু এই মায়ের কাছে আসতে হলে আপনাকে আমাকে সবার সামনে স্বীকৃতি দিতে হবে, আবারও বিয়ে করতে হবে আমাকে। তবে আমি সেটা নিজের মুখে বলবো না। দেখি আপনার ভাবনা কত দূর যায় আমাকে নিয়ে। আরমান বাইরে থেকে বলল, যতই তুমি আমাকে দূরে সরাতে চাও না কেন, আমি ততই তোমার কাছে আসবো মায়াবতী। আমার থেকে তোমার নিস্তার নেই, আমার এই আমিতে আবদ্ধ থাকতে হবে তোমায়। নির্লজ্জ পুরুষ মানুষ। বউয়ের জন্য নির্লজ্জ হতেও রাজি। ভিতর থেকে আর কোনো সারা শব্দই এলো না। আরমানের আর কি করার, একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা দিল আবিররা যে রুমে আছে সেই রুমের উদ্দেশ্যে। ওদের রুমে গিয়ে দেখলো আবির আর আয়ান দুজনে একে অপরকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমোচ্ছে। ও একবার সেই দিকে তাকে অসহায় চোখে তাকালো সোফার দিকে। এইটুকু সোফায় ওর এত বড় শরীরটা কিছুতেই জায়গা হবে না। ও কি যেন ভেবে আবিরের কাছে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীরে আজে বলল, আবির, তোকে রবি ডাকছে, বাইরে অপেক্ষা করছে তোর জন্য, কি যেন বলতে চাই। কথাটা আবিরের কানে যেতেই ধরফর করে বিছানায় উঠে বসলো ঘুম ঘুম চোখ নিয়ে। আয়ান আরও একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকায় আবির এইভাবে উঠতে আয়ান বিছানা থেকে থপ করে পড়ে গেল। ওরা দুজনেই বিছানা একদম ধারে শুয়েছিল। আয়ান আর্তনাদ করে উঠল, ও মাগো, আমি শেষ। এদিকে আবির ঘুম ঘুম চোখে, কই, কোথায় রুবি? কোথায় যাচ্ছে? কোথায় যেতে হবে? বাইরে অপেক্ষা করছে তোর জন্য। আয়ান মেঝেতে বসে থেকে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ব্রো, দয়া করে আমাকে একটু ঘুমাতে দাও। এতটা রাত অবধি কোনো দিনও জেগে থাকিনি, চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে। কথাটা বলেই আয়ান নিজের সাথে পড়ে যাওয়া বালিশটাকে নিয়ে মাথার নিচে দিয়ে মেঝেতেই শুয়ে পড়ল। আর আবির তো ঘুম ঘুম চোখে বেরিয়ে গেছে তার রুবি ডার্লিংয়ের কথা শুনে। আরমানের রাস্তা ক্লিয়ার, ও বিছানাটা ঠিক করে ধপাস করে শুয়ে পড়ল। একদিকে আবির কিছুক্ষণ পর ফিরে এসে দেখলো আরমান শান্তি করে বিছানায় ঘুমাচ্ছে। ওই বেটা, কোথায় রুবি? এই তুই রুমে কি করছিস? আরমান ঘুম ঘুম কণ্ঠে বলল, রবি নিজের রুমে আছে, ঘুমোতে দে আবির, ডিস্টার্ব করিস না। রুবি নিচের রুমে, কিন্তু তুই যে বললি, এক মিনিট, তোকে নিশ্চয়ই মায়ের রুম থেকে বের করে দিয়েছে তাই না? আর তাই তুই মিথ্যে বলে আমাকে উঠালে বিছানা দখল করার জন্য। আরমানের তরফ থেকে কোনো উত্তর এলো না। ও ঘুমাতে ব্যস্ত। আবির বিরক্ত হয়ে বলল, আমি কোথায় ঘুমাবো তাহলে? আরমান ঘুম ঘুম কণ্ঠতেই উত্তর দিল, আজকের মতো সোফা অ্যাডজাস্ট করে না, আর নয়তো আয়নের মতো ফ্লোরে। ওইটুকু সোফায় শোয়ার অভ্যাস নেই আমার। বিছানাটা তো অনেক বড়, ভালোভাবে দুইজনের জায়গা হয়ে যাবে। ভুল হয়ে চিন্তা মাথাতে আনিস না, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। তাই বলছি, নাচতে নাচতে তো চলে গেলি মায়ের সাথে ঘুমানোর জন্য, তাহলে বউয়ের সাথে কিভাবে বেড শেয়ার করতিস? আরমান বিরক্ত হয়ে বলল, ধ্যাত, বউ আর তোর এক নাকি? বউ মানে বউকে বুকে নিয়ে প্রশান্তির ঘুম দেওয়া। বেশি বকবক করিস না তো, ঘুমোতে দে। বলেই আরমান একটা বালিশ নিয়ে কানে
চাপা দিল। আবিরের আর কি করার, একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকালো মেঝেতে শুয়ে থাকা আয়ানের দিকে। ওই শক্ত মেঝের থেকে ছোট্ট সোফাটাই বেটার, তাই কোনো রকমে গুটিসুটি মেরে সোফাতেই শুয়ে পড়ল ও। পরের দিন দুপুর 12টার দিকে বাড়ির ছেলেরা এখনো ঘুমে বিভোর। রুবি গিয়েছিল একবার ওই রুমে, তবে ওদের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। মায়া মাইশা ওদেরকে ডেকে নিয়ে গিয়ে দেখিয়েছে আয়ান মেঝেতে মাথার বালিশ বুকের কাছে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আবির বেচারা সোফা থেকে পড়ে গিয়ে মেঝেতেই ঘুমাচ্ছে, এক পা তখনও সোফায়। আবির এবং আয়ানের শোয়ার ভঙ্গি ভীষণ হাস্যকর, আর আরমান সে বাবু তো বিছানায় আরাম করে ঘুমোচ্ছে। ওদেরকে অনেক ডেকে ওঠাতে পারেনি, তাই মায়া সিদ্ধান্ত নিয়েছে আজকের দিনটা মায়া কুঞ্জেই কাটাবে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে ও। এই পুরো বাড়িটা ওর, ভাবতেই খুশি খুশি লাগছে। ও শুনেছে কাগজে কলমে নাকি এই বাড়ি মায়ের নামে আছে। অনেক আগেই আরমান এই ডুপ্লেক্স বাড়ি বানিয়েছিল ওর জন্য। সত্যি মানুষটা পারেও পথে। পুরো বাগানটাও খুব সুন্দর করে সাজানো বিভিন্ন দেশি বিদেশি গাছ দিয়ে। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই সুন্দর বাগানে একটা কাঁচের দেয়াল দিয়ে ঘেরা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি। ঘরটির মধ্যে একটা সিঙ্গেল বেড রাখা, আর অনেক আর্টিফিশিয়াল ফুল পাতা গাছ দিয়ে সাজানো পুরো রুমটি, একেবারে মায়ের মনের মতো। ঘরটি বাগানে হওয়ার জানালার কাঁচ সরালে খুব সুন্দর বাতাস আসে। মায়া রুবির মুখে শুনলো ও যখন অসুস্থ ছিল তখন শাহরিয়ার ম্যানশনের বাগানে এমন একটা ঘরের জন্য বায়না ধরেছিল, আর সেই বায়না রাখতেই হয়তো মায়াকুঞ্জে এমন ঘর বানিয়েছে। মায়া মাইশা রুবি সিদ্ধান্ত নিয়েছে আজকে এই মায়াকুঞ্জের বাগানে রান্না করবে, ছোটোখাটো একটা পিকনিকের মতো। এমনিতেই ওরা আজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, ছেলেগুলো তো এখনও উঠেইনি। ওরাও সকালের ব্রেকফাস্ট দুপুর 12টার করে এখন বাগানে বিরিয়ানি রান্নার জন্য জোগাড় করতে ব্যস্ত। মায়া আলু কাটতে কাটতে জিজ্ঞেস করলো, আপু, সামিরা এখনো উঠেনি তাই না? না ভাবিমণি, এখনো ওঠেনি। ও হচ্ছে আর এক কুম্ভকর্ণের নাতনি, এমনিতেই অনেক বেলাতে ঘুম থেকে উঠে, তারপর আবার কাল সারা রাত জেগেছে। মায়া উদাস গলায় বলল। কাল তোমাদের সকলকে অনেক জ্বালিয়েছি আমি, তাই না? মায়েশা মায়ের মাথায় চুলে এলোমেলো করে দিয়ে বলল, তা তো একটু জ্বালিয়েছিস বটে, কিন্তু আমাদের থেকে বেশি আরমানকে জ্বালিয়েছিস। বাপ্পা, মেয়ের কি সাহস! আরমান শাহরিয়ারের গলায় ছুরি ধরে। মায়েশার শেষের কথায় মায়া একটু লজ্জা পেয়ে গেল। ওটা তো ওনাকে ভয় দেখানোর জন্য ধরেছিলাম। হ্যাঁ, প্রথমে না হয় স্যারকে ভয় দেখানোর জন্যই ধরেছিল, কিন্তু তারপর নিজের গলায় সে ধরেছিল। সেটা কিন্তু একদম ঠিক করেননি ভাবিমণি। হ্যাঁ, রবি ঠিকই বলেছে, এমন কেউ করে? আর একটু হলে জান বের হয়ে যেত আমাদের। মায়া দাঁত বের করে বলল, একটা সিক্রেট বলি তোমাদের, নিজের গলাতেও ছুরি আমি ওনাকে ব্ল্যাকমেল করার জন্যই ধরেছিলাম। মায়েশা মৃদু ডাক দেখিয়ে বলল, হ্যাঁ, ব্ল্যাকমেল করার জন্য। তাহলে গলাটা এভাবে কাটলি কেন? মায়া কাঁদো কাঁদো হয়ে গলায় কাটা জায়গাটায় হাত দিয়ে বলল, সত্যি আপু, ওটাও ভয় দেখানোর জন্যই। একটু চাপ দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সত্যি সত্যি এতটা কেটে যাবে। প্রচণ্ড ব্যথা পেয়েছি কিন্তু। আর যাই করিস, কখনো সুইসাইড করা নিয়ে ব্ল্যাকমেল করিস না আরমান ভাইকে। মানুষটার প্রাণ বোমরা হচ্ছিস তুই, বুঝছিস? মায়া মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। দাঁড়ো, আমি সামিরাকে উঠিয়ে নিয়ে আসি, ও তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। বলেই রুমে উঠে গেল সামিরাকে ডাকতে। কিছুক্ষণের মধ্যেই সামিরাকে নিয়ে এলো রুবি। মাথার চুল এলোমেলো, পরনে একটা টি শার্ট আর প্লাজো, গলায় একটা ওড়না ঝুলছে। এখনো চোখে বন্ধ করে আছে ও। রুবি ওকে এক হাতে ধরে আছে, কারণ এখনো ঘুম ছাড়েনি ওর। পা টলমলো করছে। সামিরা একবার চোখ খুলতেই আবারও বন্ধ করে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমরা কি করছো ভাবিমণি? মায়া হাসি মুখে বলল, তোমার ফেভারিট বিরিয়ানি রান্না। ও আচ্ছা, করো তাহলে। আমি দোলনাটাতেই কিছুক্ষণ ঘুমিয়ে নিই, বিরিয়ানি হয়ে গেলে উঠিয়ে দিও কিন্তু। বলেই সামিরা ঘুম ঘুম চোখে এগিয়ে গেল বাগানে থাকা দোলনাটার দিকে। কিন্তু দোলনা আর সামিরার মাঝে আছে চুলা, যার মধ্যে ভাত রান্নার জন্য পানি গরম করতে দেওয়া হয়েছে। সামিরা চোখ বন্ধ করেই হাঁটছে, আর একটু গেলেই জ্বলন্ত চুলা আর হাঁড়ির সাথে ধাক্কা খাবে। মায়া রুবি মায়েশা আঁতকে উঠল। সামিরা, চুলার সাথে ধাক্কা খাবে তো, দেখে হাঁটো। রুবি ছুটে গিয়ে সামিরাকে ধরলো, আর একটু হলেই ধাক্কা খেত, আর ধাক্কা খেলেই গরম পানি সহ চুলার আগুনে সামিরার গায়ে লাগতো। সামিরা কিউট ফেস করে বলল, সরি, দেখিনি আমি। আর একটু হলে তোমরা বিরিয়ানির জায়গায় সামিরের রোস্ট খেতে।
কথাটা বলেই দাঁত বের করে হাসলো সামিরা। মায়েরা সবাই কপাল চাপড়ালো, এই মেয়ে জীবনেও শুধরাবে না। ঠিক তখনই গাড়ির হর্নের আওয়াজ শুনে সবাই ঘুরে তাকালো। একটা BMW কার মায়াকুঞ্জে প্রবেশ করছে। বাগান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। গাড়ি ঠিক বাগানের কাছে এসে থেমে গেল। তবে গাড়ি থেকে নেমে আসা অপ্রত্যাশিত ব্যক্তিটিকে এই সময় এখানে দেখে ওরা সবাই অবাক হলো। সামিরা অবাক গলায় বলল, আসিফ ভাইয়া, তুমি এখানে? আসিফ হাসি মুখে বলল, আমিও চলে আসলাম তোদের পিকনিকে সামিল হতে। আমার জন্য তোদের খাবার কম পড়ে যাবে নাকি? আরে না, কম পড়বে কেন? কিন্তু তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? এই বাড়ির অ্যাড্রেস তো কেউ জানে না। আমি তো শুধু মমকে কালকের ঘটনা খুলে বলেছিলাম, এই বাড়ির অ্যাড্রেস তো দিইনি। আসিফ কিছুটা বাঁকা হেসে বলল, এই আসিফের থেকে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না সামু বেবি। সামিরা কিছুটা রাগান্বিত স্বরে বলল, আমাকে একদম বেবি বলবে না ভাইয়া, আমি বাচ্চা নই, যথেষ্ট বড় হয়েছি। কিছুদিন পরেই ভার্সিটিতে ভর্তি হতে চলেছি। আর তুমি কি ম্যাজিশিয়ান নাকি যে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না তোমার থেকে? আসিফ সামিরার গাল টেপে বলল, ভার্সিটিতে উঠলেও তুই আমাদের কাছে বাচ্চায় রয়ে যাবি। আর আমি ম্যাজিশিয়ান নই, তার থেকে বেশি কিছু বলতে পারিস। সামিরা কিছুই বলল না, মুখ ঘুরিয়ে চলে গেল। এইদিকে আসিফ এগিয়ে মায়াদের কাছে গিয়ে বসে পড়ল। তারপর বলল, এই যে মহিলাগণ, আমিও আপনাদের সাথে যোগ দিতে চাই। তার জন্য কি করতে হবে বলুন? আপনাকে কিছু করতে হবে না ভাইয়া, আমরা করে নেব, চিন্তা নেই। আরে তাই বললে হয়? পিকনিকে সবাই মিলে একসাথে কাজ করার মজা আলাদা। সামিরা দাঁত বের করে হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, একদম ঠিক বলেছো। ছোট ভাবি, ভাইয়া যখন কাজ করতে চাইছে তো দাও না, মানা করছো কেন? আমি তোমাকে কাজ দিচ্ছি ভাইয়া। রান্নাঘরে কিছু এঁটো প্লেট আছে, ওগুলো পরিষ্কার করে এসো, কারণ এরপর তো আবার ওই প্লেটেই খেতে হবে আমাদের। সাথে একটা এঁটো কড়াইও আছে, কাল রাতে ধোয়া হয়নি, ওটাতে আবার বিরিয়ানির জন্য আলু ফ্রাই করতে হবে। হোয়াট? আমি এটো বাসন করাই এসব ধোবো? সামিরা আবারও দাঁত দেখিয়ে হাসি দিয়ে, হ্যাঁ, ওগুলোই তো পিকনিকের কাজের মধ্যেই পড়ে, তাই না? হঠাৎই রুবি উঠে দাঁড়ালো। আমি পরিষ্কার করে নিয়ে আসছি করে। কথাটা বলেই আর দাঁড়ালো না রুবি, ওখানে তাড়াহুড়ো করে চলে গেল। মনে হলো এখান থেকে পালিয়ে যেতে চাইছে যেন। সামিরা অবাক হয়ে বলল, আরে আমি তো এমনিই বললাম, এঁটো ব্লেড আর কড়াই এক কথা। সত্যি সত্যি ধোয়া হয়নি নাকি? কিন্তু রাইমা খালা তো আছে এগুলো করার জন্য। আসিফ কেমন যেন চোখে তাকিয়ে রইল রুবির চলে যাওয়ার দিকে। এদিকে মাইশা একবার রুবি যাওয়ার দিকে তাকাচ্ছে তো আর একবার আসিফের দিকে। ও যতই এই বাড়িতে থেকেছে প্রায়শই খেয়াল করে দেখেছে, যখনই আসিফ শাহরিয়ার ম্যানশনে আসতো তখনই রুবি আসিফকে কেমন যেন এড়িয়ে চলতো। এইসব সময় ওর থেকে দূরে থাকারই চেষ্টা করত। আসিফ হাঁপ ছেড়ে বাঁচল, এমন ভঙ্গিতেই বলল, যাক বাবা, বাঁচা গেল। তাহলে আমাকে আর অন্তত একটু থালা বাসন পরিষ্কার করতে হবে না। মায়া হাতে কিছু পেঁয়াজ একটা চাকু এগিয়ে দিয়ে বলল, এই নিন, তাহলে এই পেঁয়াজগুলো কেটে দিন। আচ্ছা দাও, কিন্তু কিভাবে কাটবো? সামিরা মুখ বেঁকিয়ে বলল, এখনো কিভাবে পেঁয়াজ কাটতে হয় সেটাই জানে না, আর এসেছে রান্নায় হেল্প করতে। হ্যাঁ, আরে জানি না তো কি হয়েছে, শিখে নেব। কিন্তু তুই চুপ থাক। তুই নিজে কি পারিস? হ্যাঁ, শুধু বসে বসে ডায়লগ দিতে জানিস। মায়া, আমায় দেখিয়ে দাও কিভাবে কাটতে হবে, আমি কেটে দিচ্ছি। মায়া আসিফকে দেখিয়ে দিতেই শুরু করলো। আর এইদিকে মায়েশা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আসিফের দিকে। সামিরা দোলনায় বসা থেকে উঠে বলল, রুবি আপু তো এখনো এলো না, আমি দেখে আসি কি করছে। আর আমার গুণধর 3 ভাইকেও ঘুম থেকে তুলে নিয়ে আসি। সবাই কাজ করবে আর ওরা শুধু বসে বসে খাবে, সেটা তো হবে না। বলেই সামিরা চলে গেল। ও কিচেনে গিয়ে দেখলো ওখানে রুবি নেই, তাই উপরে গেল। কালকে ওরা যে রুমে ছিল সেই রুমে এসে দেখলো রুবি বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে। আপু, তুমি এখানে কি করছো? তুমি না রান্নার জন্য কড়াই নিতে এলে? রুবি যেন চমকে উঠল। হ্যাঁ মানে ওই একবার রুমে এসেছিলাম ওয়াশরুম যাওয়ার জন্য। আচ্ছা চলো যাই। বলেই রুবি হাঁটা দিল। সামিরা বলল, আরে দাঁড়াও, আগে চলো 3 বাদরকে উঠিয়ে আসি। রুবি চোখ বড় বড় করে বলল, ওদের দুজনকে বাদর বলছো ঠিক আছে, তাই বলে স্যারকেও? স্যার শুনলে তোমার আস্তে রাখবে তো। সামিরা আমতামতা করে বলল, ইয়ে মানে টানি টানি বেরিয়ে গেছে। প্লিজ আপু, বড় ভাইকে বলো না, ভাইয়া জানতে পারলে আমাকে মনে হয় নুন ছাড়াই চিবিয়ে খাবে।
রুবি মুখ গম্ভীর করার ভান করে বলল, ঠিক আছে, এবারের মতো বলবো না, কিন্তু আর যেন না শুনি। ওরা তোমার অনেক বড় সামিরা, তাই তোমার উচিত ওদেরকে সম্মান দেবা। সামিরা মুখ নিকিয়ে বলল, বড় ভাইয়া সম্মান পাওয়ার যোগ্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা দুজন যেই বাতরামি করে আমার সাথে, তার বেলা বিশেষ করে আবির ভাইয়া আর আয়ন ভাইয়া তো কেমন যেন হয়ে গেছে, চেনাই যায় না। আগে কত হাসি খুশি ছিল, আমরা তিনজন পুরো বাড়িটাকে মাথায় করে রাখতাম। এমনিতে ছোট ভাবি মনির সাথে মনোমালিন্য, আবার তারপরে ছোট আম্মুর অমন একটা কাজ, তারপর তার পরিণতি। এত বড় শখ নিতে পারেননি উনি। ছেলে মানুষ তো, তাই ভেতরের কষ্ট কাউকে দেখাতেও পারেন না, তাই এমন হয়ে গিয়েছেন উনি। সামিরা মন খারাপ করে বলল, হ্যাঁ আপু, একদম ঠিক বলেছো তুমি, কিন্তু জানো আমার এখনো বিশ্বাস হয় না যে ছোট আম্মু অমন কাজ করতে পারে। আমারও বিশ্বাস হয় না, তো সমস্ত প্রমাণ তো ওনার বিরুদ্ধে। আচ্ছা বাদ দাও, মন খারাপ করো না, চলো স্যারকে উঠিয়ে আসি। চলো। ওরা রুম থেকে বেরোতেই যাবে, ঠিক তখনই কার যেন ফোন বেজে উঠল। সামিরা ভ্রুকুচকে বলল, কার ফোন বাজছে? তোমার নাকি আপু? না, আমার নয়, মনে হয় মায়েশা ভাবির ফোন ওটা। হ্যাঁ দাঁড়াও, আমি ছোট ভাবিকে ডেকে দিই। বলেই সামিরা ওদের রুমে থাকা বারান্দায় গেল। বারান্দা থেকে বাগান স্পষ্ট দেখা যায়। ও গলার আওয়াজ বাড়িয়ে ডাক দিল মাইশাকে। ছোট ভাবি, তোমার ফোন বাজছে, নিয়ে যাও। মাইশা ওখান থেকেই চেঁচিয়ে উঠল, তুমি নিয়ে এসো ফোনটা, এসব কিছু ফেলে রেখে কিভাবে যাবে? বড় ভাবি আর আসিফ ভাইয়া আছে তো ওখানে, কোনো অসুবিধা হবে না, তুমি গিয়ে নিয়ে যাও, আমাদের এখন যাওয়া যাবে না, আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিশনে নামবো। বলেই সামিরা বারান্দা থেকে চলে গেল। এদিকে মাইশা একবার তাকালো আসিফ আর মায়ার দিকে। কেন জানি ওর আসিফের কাছে মায়াকে একা রেখে যেতে মনই চাইছে না, তাই ভাবলো বাজুক ফোন, পরে দেখে নেবে। কিন্তু মায়া মাইশাকে যেতে না দেখে বলল, কি হলো আপু, যাও, আমরা এখানে আছি তো। বাদ দে, পরে দেখে নেব। আরে দরকারি কলও হতে পারে। মাইশা ভাবলো হ্যাঁ, দরকারি কলও হতে পারে। ও কিছু কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছে, যদি তাদের মধ্যে কেউ হয়। আসিফ মজা করেই বলল, আরে ভয় নেই মিস, আপনার বোনকে খেয়ে ফেলবো না আমি, যে আমার কাছে একা রেখে যেতে ভয় পাচ্ছেন, বরং যত্নে রাখবো। মায়ার সরল মনে অত প্যাচ নেই, তাই হেসে ফেললো আসিফের কথা শুনে। হাসি মুখেই বলল, কি যে বলেন না ভাইয়া, আপু আমাকে আপনার কাছে রেখে যেতে ভয় পাবে কেন? মাইশা কড়া কণ্ঠে আসিফকে উদ্দেশ্য করে বলল, খেয়ে ফেলার প্রশ্নই আসে না ভাইয়া, কেউ হাজার চেষ্টা করলেও আরমান ভাই থাকতে মায়ার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। আর রইল বাকি যত্নে রাখার কথা, আমার বোনকে যত্নে রাখার জন্য তার হাজবেন্ডই যথেষ্ট, অন্য কারোর প্রয়োজন পড়বে না। মায়া মাইশার কথা শুনে লজ্জা মাখা হাসি দিয়ে বলল, কি যে বলো না তুমি আপু। মাইশা আসিফের থেকে চোখ সরিয়ে মায়ার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, যেটা সত্যি সেটাই তো বললাম। আচ্ছা তুই থাক, আমি ফোনটা নিয়ে আসি। যাও। মাইশা এবার আসিফের দিকে তাকিয়ে উঠে চলে গেল। আসিফ পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, মায়াপরি, তুমি কি জানো শাড়িতে তোমাকে পুরো মায়াবতী লাগে। ওদিকে আবিরদের রুমে সামিরার রুবি দুজনেই দুটো মাঝারি সাইজের বালতিতে ওয়াশরুম থেকে পানি ভরে আনলো। আবির আয়ান দুজনেই ফ্লোরে শুয়ে আছে। সামিরা আয়ানের পাশে আর রুবি আবিরের পাশে বালতি হাতে নিয়ে দাঁড়ালো। তারপর দুইজন দুইজনের দিকে তাকালো। সামিরা গুনতে শুরু করলো, 1 2 3। 3 বলা শেষ হতেই দুইজন দুই হাতে বালতি তুলে আবির আর আয়ানের মুখে সমস্ত পানি বালতি উপর করে ঢেলে দিল। সাথে সাথে দুজন ধরফর করে উঠে বসলো। আবির শোয়া থেকে উঠতে উঠতে চিৎকার করলো, আমি ওয়াশিং মেশিনে ঢুকে গেছি, কেউ বের করা মায়ের। এইদিকে আয়ান ঘুমের ঘোরেই চিৎকার করলো, আবির ব্রো, সুনামি এসেছে, চলো পালাই পালাই। ওদের দুজনের চিৎকারে বেডে শুয়ে থাকা আরমানও ধরফর করে উঠে বসলো। আর এদিকে সামির আর রুবি হাসতে হাসতে অবস্থা তাদের শেষ। সামিরা তো আরমানের পায়ের তলায় বেডে শুয়ে পড়েছে হাসতে হাসতে, আর রুবি সোফায় বসে পেট চেপে ধরে হাসছে। ওদের দুজনের হাসির আওয়াজে পিটপিট করে তাকালো আবির আর আয়ান। এরপর ঘুম ছাড়তেই দুজন দুজনের দিকে বোকা চোখে তাকালো। ওরা বুঝলো কি ঘটেছে এখানে। আবির রাগে দাঁত কিরমির করে উঠতে উঠতে বলল, শামুকের বাচ্চা শামুক, আজ তোর একদিন কি আবার একদিন। বলতে বলতে আবির তেড়ে যেতে গেল সামিরার দিকে, কিন্তু বেচারার ভাগ্য এতটাই খারাপ যে মেঝেতে পানি থাকায় তাড়াহুড়ো করে হাঁটার ফলে পা পিছলে ধপাস করে পড়লো আয়ানের ওপর। আয়ানও নিজের ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। আয়ান কাঁদো কাঁদো গলায় বলল,
আল্লাহ গো, বাঁচাও আমায়। কাল থেকে পড়তে পড়তে জীবন শেষ। ব্রো, তোমার ওই হাতির মতো শরীরটা সরাও আমার উপর থেকে। সামিরা রবি এমনিতেই হাসছিল, এখন আবারও ওদের অবস্থা দেখে আরো হাসতে শুরু করলো। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়া জোগাড়। ওদের অবস্থা দেখে গম্ভীর আরমান নিঃশব্দে হেসে ফেলল, কিন্তু তারপরই ও মুখে গম্ভীর ভাব টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, সামিরা, এগুলো কোন ধরনের মজা? সামিরা হাসতে হাসতেই বলল, এগুলো একজনকে ওয়াশিং মেশিনে ঢুকানো আর একজনের ওপর সুনামি আছড়ে ফেলার ধরনের মজা। সামিরা এই বলে হাসতে হাসতে উঠে পড়ল বিছানা থেকে। এরপর রবিকে উদ্দেশ্য করে বলল, আপু চলো পালাই, নাহলে ওরা ধরতে পারলে অবস্থা শেষ করে দেবে। বলেই সামিরা রুবির হাত ধরে রুবি আর ও মিলে এক ছুটে বেরিয়ে গেল। আবির চেঁচিয়ে উঠল, একবার তোদের শুধু পাই, বুঝিয়ে দিব মজা করা কাকে বলে। এদিকে মাইশা মোবাইল হাতে নিয়ে বেরোতেই দেখলো মাইশা আর রুবি আবিরদের রুম থেকে বেরিয়ে ছুটে যাচ্ছে হাসতে হাসতে। ও কিছুটা অবাক হলো, আবিরদের রুমের দিকে এগিয়ে গেল দেখার জন্য। আবির আর আয়ানের অবস্থা দেখেও অবাক গলায় জিজ্ঞেস করলো, এ কি আপনাদের এই অবস্থা কিভাবে হলো? ভিজলেন কিভাবে?